ক্লাস 7-এর ফাইনাল পরীক্ষার ভূগোল প্রশ্ন। ক্লাস 7 দেখো থার্ড ইউনিট টেস্টের মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন ভিত্তিক মডেল কোশ্চেন সেট একদম সম্পূর্ণ উত্তর সহ আমরা আলোচনা করব। এই প্রশ্নগুলোই রয়েছে। একে দেখো বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 16টি প্রশ্ন, 16 নম্বর। একের 1 নম্বর, নিরক্ষরেখার আরেক নাম হলো বিষুবরেখা, কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা। নিরক্ষরেখার আরেক নাম হবে কি বলতো? বিষুব রেখা। নেক্সট, আন্তর্জাতিক তারিখ রেখা ধরা হয় 180 ডিগ্রি, 0 ডিগ্রি, 190 ডিগ্রি। তো সঠিক উত্তর হবে 180 ডিগ্রি। এরপরে বায়ুর চাপের একক হলো মিলিবার, সেকেন্ড, সেন্টিমিটার। তো বায়ুর চাপের একক ধরা হয় মিলিবার বা এমবিকে ধরা হয়। এরপরে ভারতের উচ্চতম আগ্নেয়গিরি হলো ব্যারেন, কার্ডিলেরা, নীলগিরি। তো সঠিক উত্তর হবে এই ক্ষেত্রে দেখো ব্যারেন। এরপরে নিম্ন প্রবাহে নদীর মূল কাজ হলো বহন, ক্ষয়, সঞ্চয়। তো সঠিক উত্তর হবে মেন কিন্তু নিম্ন প্রবাহে নদীর মূল কাজ কিন্তু সঞ্চয় করা, আর মধ্য প্রবাহে বহন, আর উচ্চ প্রবাহ কি ক্ষয়। নেক্সট 6 নম্বর, মিনামাটা দুর্ঘটনা ঘটেছিল 1955 সালে, 1950 সালে, 1945 সালে। সঠিক উত্তর হবে এই ক্ষেত্রে দেখো 1955 সালে। এটি কিন্তু পারদ দূষণ বলা হয়। এরপরে ক্যাডমিয়ামের বিষক্রিয়াজনিত একটি উপসর্গ হলো অ্যানিফিলিয়া, হিমোফিলিয়া, বর্ণান্ধতা। সঠিক উত্তর হবে দেখো এক্ষেত্রে অ্যানিমিয়া। নেক্সট আসছি, ফ্রান্সের দীর্ঘতম নদীর নাম হলো লোয়ার, নিপার, রাইন। তো সঠিক উত্তর হবে এই ক্ষেত্রে লোয়ার। এরপরে রয়েছে দেখো 9 নম্বর, ইউরোপের কোন স্থানকে পঞ্চসাগরের বন্দর বলে? সার্ডিনিয়া, মস্কো, কর্সিকা। সঠিক উত্তর হবে দেখো মস্কোকে বলা হয়। এরপরে 10 নম্বর, নদীর উচ্চ প্রবাহের প্রধান কাজ বহন, পরিবহন, ক্ষয়। সঠিক উত্তর হবে দেখো ক্ষয় করাই হচ্ছে উচ্চ প্রবাহের মেন কাজ। বহনও হয় কিন্তু ক্ষয়টাই মেন। এরপর বায়ুর চাপ হলো সর্বমুখী, ঊর্ধ্বমুখী, নিম্নমুখী। সঠিক উত্তর হবে দেখো সর্বমুখী। এবার পৃথিবীর কক্ষপথে পরিধি হলো দেখো 96 কোটি কিমি, 94 কোটি কিমি, 90 কোটি কিমি। সঠিক উত্তর 96 কোটি কিমি। সারা ভারতের প্রমাণ সময় বলা হয় এলাহাবাদের স্থানীয় সময়কে, দিল্লির স্থানীয় সময়কে, কলকাতার স্থানীয় সময়কে। সঠিক উত্তর হবে দেখো এলাহাবাদের স্থানীয় সময়কে। এরপর ভারতের উচ্চতম স্তূপ পর্বতটি হলো নীলগিরি, গডিন অস্টিন, উরাল। তো এক্ষেত্রে উচ্চতম হবে নীলগিরি। আচ্ছা, তারপরে ভারতের একটি দূষিত নদীর নাম হলো কাবেরী, গঙ্গা, যমুনা। সঠিক উত্তর হবে এখানে সি নাম্বার যমুনা। তারপরে একটি জীবাণু সংক্রমিত রোগের নাম হলো টাইফয়েড, কলেরা, ব্ল্যাক ফুট। এর ক্ষেত্রে টাইফয়েড হবে সঠিক উত্তর। এরপরে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 5টি প্রশ্ন। 5 নম্বর, 1 নম্বর, অক্ষাংশের সর্বনিম্ন মান কত? 0 ডিগ্রি। পৃথিবীতে কয়টি নিম্নচাপ বলয় রয়েছে? 3টি। একটি পর্বত গ্রন্থের উদাহরণ দাও। এটা হবে পামির। তারপরে 4 নম্বর, মধ্যপ্রবাহে নদীর আঁকাবাঁকা গতিপথকে কি বলে? এটা মিয়েন্ডার বলা হয়। একটি ভারী ধাতুর নাম লেখো। এটা হবে আর্সেনিক। তো শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর, বাতাসের ড্যাশ গ্যাসের জন্য অ্যাসিড বৃষ্টি হয়? এটা সালফার ডাই অক্সাইডের জন্য হয়। এবার 2 নম্বর, ক্যাডমিয়াম হলো একটি ড্যাশ। এটা উত্তর হবে দেখো ধাতব পদার্থ। ইউরোপের তৃতীয় বৃহত্তম নদীর নাম ড্যাশ। এটা হবে দেখো নিপার। তারপরে ইতালির দীর্ঘতম নদীর নাম ড্যাশ। এটা হবে পো। তারপরে 5 নম্বর, ড্যাশ উত্তরের ভেনিস বলা হয়? এটা আমস্টারডামকে শহরকে বলা হয়। সত্য মিথ্যা? ডাচদের প্রধান উপজীবিকা হলো পশুপালন। এটা সত্য হবে। মৃত্তিকা দূষণকারী ভারী একটি ধাতু হলো পারদ। এটা সত্য। প্রাচীন মালভূমিকে শিল বলা হয়? এটাও দেখো সত্য হবে। পৃথিবীর উচ্চতম নবীন ভঙ্গিল পর্বত হলো আন্দিজ। এটা মিথ্যা হবে, কারণ পৃথিবীর উচ্চতম নবীন ভঙ্গিল পর্বত হলো হিমালয়। এরপর বায়ুর চাপ বাড়লে পারদ স্তম্ভের উচ্চতা কমে? এটা মিথ্যা, এটা বেড়ে যায়। কারণ তারপরে দেখো 5-এর প্রশ্ন রয়েছে, নিজের প্রশ্নগুলোর উত্তর দাও। 2 নম্বর করে রয়েছে। 1 নম্বর, মুক্তিবেগ কাকে বলে? কোনো বস্তুকে প্রতি সেকেন্ডে 11.2 কিমি গতিবেগে উপরের দিকে ছুটতে পারলে সেটা আর নিচের দিকে না পড়ে মহাশূন্য পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকবে। একে মুক্তিবেগ বলে। রকেটের মাধ্যমে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করাই এই মুক্তিবেগে। আচ্ছা, অক্ষরেখা এবং দ্রাঘিমারেখা কাকে বলে? নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব পশ্চিমে বিস্তৃত কল্পিত রেখাগুলো হলো অক্ষরেখা। পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত উত্তর দক্ষিণে বিস্তৃত কল্পিত রেখাগুলো হলো দ্রাঘিমারেখা। ব্ল্যাক ফুট ব্যাধি বা ডিজিজ কাকে বলা হয়? বেশি মাত্রায় আর্সেনিকযুক্ত জল পান করলে হাতের চিত্র এবং পায়ের তলায় কালো কালো ক্ষত সৃষ্টি হয়। একে ব্ল্যাক ফুট ডিজিজ বলে। তেজস্ক্রিয় পদার্থ থেকে কীভাবে জল দূষিত হয়? উত্তর দেখো লিখবো যে পারমাণবিক চুল্লি, চিকিৎসা কেন্দ্রে বা বৈজ্ঞানিক পরীক্ষাগারে ব্যবহৃত তেজস্ক্রিয় পদার্থগুলো ব্যবহারের পর সমুদ্রে বা নদীতে ফেলা হয়। পারমাণবিক বিস্ফোরণের পর তেজস্ক্রিয় পদার্থ জলে মিশে জলদূষণ ঘটায়। এরপরে 6-এর প্রশ্ন, সুমেরু প্রবাহ এবং কুমেরু প্রবাহ বলতে কী বোঝো? 2 মেরুপ্রদেশে একটানা রাত চলার সময় মাঝে মাঝে আকাশে রংধনুর মতো রঙিন আলোর জ্যোতি দেখা যায়। বায়ুমণ্ডলে বিভিন্ন আয়নিত গ্যাসের সঙ্গে সূর্যরশ্মির সংঘর্ষের ফলে মেরু অঞ্চলের আকাশে এরকম বিচ্ছুরিত আলো সৃষ্টি হয়। একে উত্তর গোলার্ধে সুমেরু প্রবাহ এবং দক্ষিণ গোলার্ধে
কুমির প্রবাহ বলা হয়। নদী কী কী কাজ করে তা আলোচনা করো। নদী মূলত বয়ে যাওয়া জলধারা। নদীও তার জলস্রোতের ধাক্কায় মাটি, বালি, ছোট বড় নুড়ি, এমনকি বড় বড় পাথর সবই চূর্ণ করে এগিয়ে চলে। এটাই নদীর ক্ষয় কাজ। এইসব নুড়ি, কাকর, বালি, পলি সবই নদীর স্রোতের সঙ্গে উঁচু থেকে নিচু অঞ্চলের দিকে বয়ে চলে। এটাই নদীর বহন কাজ। আবার কোথাও কোথাও দেখো স্রোত কমে গেলে এইসব পদার্থগুলো নদীর পাশে বা নদী খাতের মধ্যে জমা থাকে। এটাই নদীর সঞ্চয় কাজ। এরপর অন্তর্বাণী নদী কাকে বলে উদাহরণ দাও। যে নদী কোনো দেশের মধ্যে উৎপন্ন হয়ে সেই দেশের মধ্যেই কোনো হ্রদ বা জলাশয় গিয়ে মেশে তাকে অন্তর্বাণী নদী বলে, যেরকম ভারতের লুনি হতে পারে। এরপরে 4 নম্বর, পৃথিবীর অন্তর্জাত এবং বহির্জাত প্রক্রিয়ার প্রভাবে কী কী মোট সমভূমি সৃষ্টি হয়েছে। দেখো, পৃথিবীর অন্তর্জাত এবং বহির্জাত প্রক্রিয়ার প্রভাবে পলিগঠিত সমভূমি, লাভা সমভূমি এবং লোহিত সমভূমি সৃষ্টি হয়েছে। নদী, সমুদ্র, হ্রদের দীর্ঘদিন ধরে পলি জমে পলিগঠিত সমভূমি সৃষ্টি হয়। ভারতের সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্রের সমভূমি এরকম সমভূমি। আগ্নেয়গিরির লাভা জমে লাভা সমভূমি তৈরি হয়। আইসল্যান্ডে এ ধরনের সমভূমি দেখা যায়। মরুভূমির বালি বহু দূরে উড়ে গিয়ে সঞ্চিত হয়, তৈরি হয় লোহিত সমভূমি। এইভাবেই গভীর মরুভূমি থেকে বায়ু প্রবাহিত হয়ে দেখো লোহিত সমভূমি সঞ্চিত হয়ে হুয়াংহো সমভূমি সৃষ্টি হয়েছে। এরপরে দেখো রয়েছে মালভূমির বৈশিষ্ট্য এবং প্রভাব আলোচনা করো। মালভূমির উপরটা সমতল, ঢেউখেলানো থেকে উঁচু নিচু হতে পারে। মালভূমির অনেকটা তোমার পড়ার টেবিলের মতো হবে। উপরটা টেবিলের মতো প্রায় সমতল হলেও ধারগুলো টেবিলের পায়ের মতো ঢালু এবং খাড়া। এই জন্য মালভূমিকে টেবিলল্যান্ড বলে। প্রভাব, বেশিরভাগ বড় বড় মালভূমিগুলোর প্রায় সবই শুষ্ক জলবায়ু অঞ্চলে অবস্থিত। বৃষ্টিপাত কম হওয়ার জন্য বিস্তীর্ণ তৃণভূমিতে ব্যাপকভাবে পশুচারণ করার অনুকূল পরিবেশ পাওয়া যায়। বেশিরভাগ মালভূমি অঞ্চল প্রচুর পরিমাণে খনিজ সম্পদ সমৃদ্ধ। মালভূমি অঞ্চলে রুক্ষ মাটি এবং প্রতিকূল জলবায়ুর কারণে খুব কম পরিমাণে চাষবাস করা যায়। এবার নদীর উচ্চ প্রবাহে যে যে ভূমিরূপ সৃষ্টি হয়েছে তা আলোচনা করো। দেখো, এই যে তোমাদের বইয়ের উৎস থেকে সমতল ভূমিতে নামার আগে পর্যন্ত উচ্চ প্রবাহ। তো ভারতের প্রধান নদী গঙ্গার উচ্চ প্রবাহ গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত। তারপর পার্বত্য অঞ্চলের ঢাল এবং ভূমির ঢাল বলেছে কি নিচু ভাব খুব বেশি হওয়ার জন্য নদীর শক্তি বেশি থাকে, ফলে এই প্রবাহ নদীর প্রধান কাজ ক্ষয় করা। এই প্রবল জলস্রোতের আঘাতে নদীর গতিপথের বড় বড় কি বলেছে দেখো পাথর ভেঙে টুকরো টুকরো হয়ে জলের সঙ্গে বেশি গড়িয়ে এগিয়ে চলে। নদীর স্রোতের সঙ্গে এই ছোট বড় পাথরগুলো নদীর তলায় ধাক্কা খেয়ে ক্ষয় করে, ফলে নদীর উপত্যকা গভীর হতে থাকে। উচ্চ প্রবাহে নদীর উপনদীর সংখ্যা কম থাকে, ফলে নদী উপত্যকা খুব চওড়া হয় না। এই সরু এবং গভীর নদী উপত্যকা ইংরেজি আই বা ভি অক্ষরের মতো দেখতে হয়। একে গিরিখাত বলে, যেমন পেরু, ওয়েল, ক্যানন, দা কলকা। এই তো বিষয় গেল। আর এরপরে দেখো আমাদের জলপ্রপাত সম্পর্কে বলা আছে, এটা পড়বে এখান থেকে। এরপরে মাটি দূষণ প্রতিরোধের জন্য কী কী করা উচিত এবং কী কী করা উচিত নয় বলে তোমার মনে হয়। মাটি দূষণ প্রতিরোধের জন্য যা যা করা উচিত তা হলো গৃহস্থালির বর্জ্য পদার্থ বা আবর্জনা সঠিক জায়গায় ফেলা, পলিথিনের বদলে কাগজ বা পাটের থলের ব্যবহার, বাড়ির উঠোন, বাগান, রাস্তার ধারে বেশি করে গাছপালা লাগানো, কৃষি জমিতে জৈব সারের বেশি পরিমাণ ব্যবহার করা। মাটি দূষণ প্রতিরোধের জন্য যা যা করা উচিত নয় তা হলো যেখানে সেখানে জঞ্জাল বা আবর্জনা ফেলা, গাছপালা কাটা কিংবা গাছপালার ক্ষতি করা, এটা করা যাবে না। তারপর কৃষি জমিতে বেশি পরিমাণে রাসায়নিক সার ও কীটনাশক এর ব্যবহার কমাতে হবে। এই তো বিষয়গুলো গেল। শৌচাগার ছাড়া যথাযথ মলমূত্র ত্যাগ, এই সমস্ত সব কিছু বর্জন করতে হবে, মানে করা যাবে না। এরপরে ইউরোপের রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলো উপযুক্ত প্রতিচিহ্ন সহ বসাও। প্রথম হচ্ছে ককেশাস পর্বতমালা, ইংলিশ চ্যানেল, দানিউব, ডুইসবার্গ আছে, তারপর পার্লেন। ওকে, কমপ্লিট হলো আমাদের সেট।